আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ওটাই কার কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন মিস? ভালো আছি সোনামণিরা। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ছোট্ট সোনামণিরা, ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম আমাদের দেশ রচনা, সেখান থেকে পড়িয়েছিলাম জনসংখ্যা, ভাষা, অর্থনৈতিক অবস্থা, তাই না? আমি একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই যে মনে আছে কিনা পড়ানো। একজন একজন করে যাদের যাদের নাম বলবো শেষে বলবো, কেমন? আচ্ছা, প্রথমে বলবে আফরা। আফরা বলবে জনসংখ্যা। কি বলো মিস? আফরা বলবে জনসংখ্যা নিয়ে। টাওয়ার বলে ফেলো। কি বলতে বললেন ম্যাম? মিস আমি বলবো জনবহুল দেশ এদেশ পারবো বলবো একজন একজন এদেশে জনসংখ্যা 16 এদেশে প্রতিটি বর্গ কিলোমিটারে 1083 জন লোক বাস করে। জনসংখ্যার স্থান সপ্তম থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। এদেশে জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশে প্রতি বর্গ কিলোমিটারে 10,84 জন লোক বাস করে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। 1084 জন। 1084 জন লোক বাস করে, জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে স্থান সপ্তম, তাই না? আচ্ছা, যাওয়ার পর অর্থনৈতিক অবস্থা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি বলবো বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এই অর্থনীতি কৃষি নির্ভর। অনেক অনেক ধন্যবাদ। এবার বলবে রিমেল বলবে। রিমেল বলবে যে ভাষা সম্পর্কে বলো। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ এই ভাষায় কথা বলে। অনেক অনেক ধন্যবাদ। আশিয়া আয়েশা সিদ্দিকা বলো। আমি বলবো বলো জনসংখ্যা বলো। জনসংখ্যা। এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশে প্রতি বর্গ কিলোমিটার 1084 জন লোক বাস করে। জনসংখ্যার দিক থেকে এর স্থান সপ্তম। অনেক অনেক ধন্যবাদ। ইতু আশা বলো। আশা। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ এই ভাষায় কথা বলে। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশ সহ পৃথিবীর লুনা শুনতে পাচ্ছ না? আমাদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ সহ আরো 30 কোটি মানুষ এই ভাষায় কথা বলে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা তাহলে শিখে ফেলেছি জনসংখ্যা, ভাষা, অর্থনৈতিক অবস্থা। এবার আমরা পরবর্তী অংশগুলো শিখে ফেলব। আমাদের দেশ থেকে পরবর্তী অংশগুলো শিখে নিব। প্রাকৃতিক সম্পদ, শিক্ষা, উপসংহার। খুবই ছোট ছোট লাইন, দুই একবার পড়লেই তোমাদের হয়ে যাবে, কেমন? তাহলে প্রাকৃতিক সম্পদে বলছে যে বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। আমি আবারও বলছি, বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি,
গ্যাস ইত্যাদি। তাহলে আমাদের দেশ থেকে আমরা পরবর্তী অংশটা কি বললাম, যে আমাদের দেশ থেকে প্রাকৃতিক সম্পদ, তাই না? আমাদের দেশ প্রথমে বললাম কি প্রাকৃতিক সম্পদ। তাহলে বললাম যে বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। আমরা অবশ্যই এখান থেকে শিখব, কেমন? এবার আমি একটু পড়াগুলো শুনতে চাই। যেমন আপসারা প্রথমে বলবে, প্রাকৃতিক সম্পদ বলবে। আপসারা বলো, প্রাকৃতিক সম্পদ বলো। প্রচুর প্রাকৃতিক সম্পদ বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। কয়লা, সিলিকা বালু, আমি বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, কয়লা, সিলিকা আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। আচ্ছা, আমাদের দেশে যেমন কয়লা, সিলিকা বালু সম্পদ। এবার আমাকে একটু লিখে দেখাও, এই প্রাকৃতিক সম্পদটা লিখে দেখাও দেখি। খুব অল্প সময়ে কিন্তু লিখে দেখাতে হবে, 2টা বাক্য। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। সঞ্জিতা, হ্যাঁ গুড, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপর লুনা, সোজা করে ধরো বাবা, সুন্দর হয়েছে, ধন্যবাদ, নামিয়ে ফেলো। সালসাবিলা, তুমি আবার ঠিক করে লেখো, আমি যেভাবে লেখা দেখালাম সেভাবে। হ্যাঁ, জুমাইনা সুন্দর হয়েছে। সামিয়া প্রাকৃতিক সম্পদটা লিখে তার নিচ থেকে লিখবে, মাঝখানে প্রাকৃতিক সম্পদ থাকবে না। অনেক ধন্যবাদ, আজরিনকেও ধন্যবাদ। এবার আমরা পরবর্তী পড়ায় চলে যাব। পরবর্তীতে দেখো কি বলছে, যে শিক্ষা। শিক্ষাটা কি বলছে শোনো, যে এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে। এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে। সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। দেখো, বয়স্কদের জন্য শিক্ষা ব্যবস্থা আছে, পথ শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা আছে, ছিন্নমূলদের জন্য শিক্ষা ব্যবস্থা আছে। উপ-আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে এইসব শিক্ষা অব্যাহত রয়েছে, যে যেন দেশের সকল মানুষ শিক্ষিত হয়। সরকার এভাবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাহলে শিক্ষাটা কি বলবো, যে এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে। সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। আবার বলছি, এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে। সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। আবার বলছি, এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে। সরকার গণশিক্ষা
কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। দুইটা বাক্য এখানে, শিক্ষাতেও দুইটা বাক্য, যে সরকার এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে, এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে, সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। ঠিক তাই তো? তাহলে দেখো যে আমরা শিক্ষাটাও জেনে ফেললাম। আর তোমরা প্রস্তুতি নাও, আমি কিন্তু ধরবো। শিক্ষা এবার বলবে আব্দুল্লাহ, বলবে আব্দুল্লাহ, বলো শিক্ষাটা। আসসালামু আলাইকুম মিস। অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে, সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। ধন্যবাদ। অনিন্দ বলো, অনিন্দ ইয়েস ম্যাম। বলে ফেলো শিক্ষাটা। মিস আমাকে প্লিজ ধরেন। মানুষ এখনো আরো অশিক্ষিত রয়ে গেছে, সেজন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের জন্য মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে, সরকার গণশিক্ষার মাধ্যমে সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারে আপ্রাণ চেষ্টা করছে। ধন্যবাদ। এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে, সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। হালিমা বলো, হালিমা বলে ফেলো, বলে ফেলো। মিস আমাকে আমি বলি, অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে, সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। দেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে, সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। একটু লিখে দেখাও দেখি প্রত্যেকে। হ্যাঁ, সঞ্জিতাকেও ধন্যবাদ। মাইজা, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। সুমাইয়া খাতুন ধন্যবাদ। লেখা সুন্দর করতে হবে। তারপর রিদওয়ান কোথায় খাতা? রিদওয়ানের খাতা, ফারহানের খাতা, আয়েশা, সিদ্দিকা, হ্যাঁ ধন্যবাদ বাবু। এবার অন্যদের একটু সুযোগ দাও, অন্যদের সুযোগ দাও। অন্যদের সুযোগ দাও, ধন্যবাদ। সাদিককে ধন্যবাদ, মিনহাজ ধন্যবাদ, ফাহিম ধন্যবাদ। এই তো ছোট ছোট বাক্য, তাই না? সুন্দর করে পড়লে ব্যাস লেখা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, লেখাটাও হয়ে যাবে। কেমন? এইবার আমরা পরবর্তীটা চলে যাব, উপসংহার। পরবর্তীতে বলছে উপসংহারে কি বলছে? আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমরা সকলে এদেশের কল্যাণ কামনা করি। আমরা সকলে এদেশের কল্যাণ কামনা করি। বলছে কি যে আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা কি করি? মায়ের মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমরা সকলে এদেশের কল্যাণ কামনা করি। দুইটা বাক্য আমি আবারও বলছি, আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ও ভালোবাসি। আমরা সকলে এদেশের কল্যাণ কামনা করি। আমরা সকলে এদেশের
কল্যাণ কামনা করি। আবার বলছি শোনো, যে আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ও ভালোবাসি, আমরা সকলে এদেশের কল্যাণ কামনা করি, তাই না? এখানেও দুইটা বাক্য, উপসংহার, উপসংহারেও দুইটা বাক্য আছে। উপসংহারে কি বললাম, যে উপসংহারে বললাম যে আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ও ভালোবাসি, আমরা সকলে এদেশের কল্যাণ কামনা করি। দুইটা বাক্য একটু দেখি। মুহিব বলো দেখি, উপসংহারটা মুহিব বলো। ম্যাম আমি বলি, আমাদের প্রিয় আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি, আমরা সকলে এদেশের কল্যাণ কামনা করি। আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতোই শ্রদ্ধা করি ও ভালোবাসি, আমরা সকলে এ দেশের কল্যাণ কামনা করি। ইরা বলো। আমরা বেশি কথা বলো না। আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ও ভালোবাসি, আমরা সকলে এই দেশের কল্যাণ কামনা করি। আউজিয়া বলেছো। লাম্হা, আমাদের রচনা দুইটা, হ্যাঁ 10 নম্বরের রচনা, দুইটা রচনা পড়তে হবে এবং সেখান থেকে একটা পরীক্ষায় আসবে। অতএব দুটো রচনাই তোমাদের কিন্তু পড়তে হবে, কেমন? তোমাদের এর আগে তিনটা পড়ে ফেলেছিলাম, দেখো যে জনসংখ্যা, ভাষা, অর্থনৈতিক অবস্থা। আজকে আমরা পড়লাম প্রাকৃতিক সম্পদ, শিক্ষা, উপসংহার। এর আগে আমরা পড়েছিলাম ভূমিকা, অবস্থান ও আয়তন। পুরোটা আমি একবার বলি, একটু শুনে নাও। বলছে যে ভূমিকাতে কি বলেছিল, যে বাংলাদেশ আমাদের জন্মভূমি, 1971 সালে 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে স্বাধীন হয় এই দেশ। তারপরে চলে আসলো অবস্থান ও আয়তন। বাংলাদেশের পূর্ব দিকে ভারতের আসাম, ত্রিপুরা ও বার্মা, পশ্চিমে ভারতের, আমি আবার বলছি দেখো, বাংলাদেশের পূর্ব দিকে ভারতের আসাম, ত্রিপুরা ও বার্মা, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, দক্ষিণে মায়ানমার ও বঙ্গোপসাগর অবস্থিত। এদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তারপরে আসছে কি জনসংখ্যা। জনসংখ্যা, এদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। এদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1084 জন লোক বাস করে। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান সপ্তম। ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ এই ভাষায় কথা বলে। অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এর অর্থনীতি কৃষি নির্ভর। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন কয়লা, সিলিকা বালু, চীনামাটি, গ্যাস ইত্যাদি। শিক্ষা, তাই না? এদেশের অনেক মানুষ আজও অশিক্ষিত রয়ে গেছে। সরকার গণশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষা বিস্তারের আপ্রাণ চেষ্টা করছে। তারপরে চলে আসছে উপসংহার। আমাদের প্রিয় জন্মভূমিকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি ও ভালোবাসি, আমরা সকলে এদেশের কল্যাণ কামনা করি। এইটা একটা রচনা, 10টা নম্বরের রচনা থাকবে। সেখানে তোমরা খুব সুন্দরভাবে, যেভাবে আমি শিখিয়ে দিলাম সেভাবে লিখবে, কেমন? এরপরে যে এই রচনাতে কোথাও আর সমস্যা আছে কিনা, আছে কি বুঝতে? নো ম্যাম। বাড়ির কাজে এই তিনটা তোমরা লিখে আমাকে পোস্ট করবে, কেমন? এই তিনটা লিখে পোস্ট করবে, প্রাকৃতিক সম্পদ, শিক্ষা, উপসংহার। খুব সুন্দর করে লিখে খাতাটা পোস্ট করে দেবে। তাহলে সোনামণিরা, আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, সবসময় নিজেকে পরিষ্কার রাখবে, হাত পরিষ্কার রাখবে, আর বেশি বেশি সালাম দিবে, কেমন? আল্লাহ হাফেজ।